আমি তো প্রথম থেকেই বলতাম যে ওই পারুলটাই চোর। সেই আমাদের বাড়ি থেকে সব জিনিসপত্র আর টাকা চুরি করতে থাকে। আমারও মনে হয় ওই চুরি করছে, না হলে আমাদের বাড়িতে আর কে আছে যে চুরি করবে? আজ বাড়ি ফিরুক, তাকে ভালো করে জব্দ করব। কমলা তার মেয়ে জুলির সঙ্গে কথা বলছিল। এমন সময় বাইরে থেকে এক সুন্দর মেয়ে বাড়ির ভেতরে আসে। মা, আমি নদী থেকে জামা কাপড় ধুয়ে চলে এসেছি। আমি আবার কবে থেকে তোর মা হয়ে গেলাম? আমি নিজের মায়ের বাড়ির থেকে যে সমস্ত জিনিসপত্র এনেছিলাম সেগুলো আর আমার টাকা পয়সাগুলো ধীরে ধীরে তুই চুরি করে নিয়েছিস। আমি সবকিছু জানতে পেরে গেছি পারুল। আমি তো কোনো কিছু চুরি করিনি মা, তুমি আমাকে এরকম করে বলছো কেন? তুই এত সহজে মানবি না, দাঁড়া তোর ব্যবস্থা করছি। জুলি, যা গিয়ে তাড়াতাড়ি লাঠিটা নিয়ে আয়। এরপর জুলি একটি লাঠি এনে তার মায়ের হাতে দিয়ে দেয়। কমলা সেই লাঠি নিয়ে পারুলকে অনেক মারধর করে। মা, আমাকে মেরো না মা, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে মেরো না, ছেড়ে দাও। কমলা পারুলের কোনো কথাই শোনে না এবং তাকে অনেক মারার পর নিজের মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। পারুলের সৎ মা প্রায় প্রতিদিনই কোনো না কোনো কারণে তাকে খুব মারধর করত। এরকমই একদিন সন্ধ্যাবেলায় পারুল বাড়ি ফিরে দেখে তার সৎ মা বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে। সন্ধ্যা পর্যন্ত বাড়ির বাইরে কি করছিলিস? আমি বাড়ির সমস্ত কাজ একা করব আর তুই সারাদিন ঘুরে বেড়াবি? মা, তুমিই তো আজ আমাকে মাঠে কাজে পাঠিয়েছিলে, তাই আমি সেখানে কাজ করতে গিয়েছিলাম, সেখান থেকে আসতে দেরি হয়ে গেল। আবার আমার মুখের উপরে কথা বলছিস? দাঁড়া, তোকে এখনই শিক্ষা দিতে হবে। কমলা পারুলকে এসব কথা বলছিল। এমন সময় কমলার স্বামী বিকাশ সেখানে চলে আসে। আরে কেন মেয়েটার উপর এত চেঁচামেচি করছো? এই ছোট বয়সে মেয়েটা এত কাজ করে, তারপরেও তুমি কোনোদিন মেয়েটার নাম করো না। তুমি এই সমস্ত কথা বলে কি বোঝাতে চাও? তুমি এটাই বোঝাতে চাইছো যে আমি এর সৎ মা আর আমি তার উপরে অত্যাচার করছি? কি রে পারুল, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি গিয়ে হাড়ি বাসন পরিষ্কার করে রাতের জন্য রান্না কর। সৎ মায়ের কথা শুনে পারুল সেখান থেকে চলে যায়। পারুল যখন মাত্র 1 বছরের ছিল তখনই তার মা মারা যায়। এত ছোট মেয়েকে বিকাশবাবু একা সামলাতে পারছিল না, তাই সে কমলার সঙ্গে দ্বিতীয় বিয়ে করে। কমলা এই বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই 1 বছরের শিশু পারুলের উপরে অত্যাচার করা শুরু করে দেয়। বিয়ের কিছুদিনের মধ্যেই কমলার এক মেয়েও হয়ে যায়, যার নাম জুলি। এখন দুজনেই অনেক বড় হয়ে গিয়েছিল। পারুল 17 বছরের ছিল এবং তার সৎ বোন জুলি ছিল 15 বছরের। একদিন জুলি এবং তার মা যখন রুমের ভেতরে ছিল, এমন সময় জুলি বলে, মা, পারুলকে সবাই সুন্দর দেখতে বলে, আমার দিকে কেউ ঘুরেও তাকায় না। সবাই তার চেহারার আর চুলের অনেক প্রশংসা করতে থাকে, তাই আমি সবসময় প্রার্থনা করতে থাকি সে যেন ন্যাড়া হয়ে যায় আর তার চেহারা যেন অনেক কালো হয়ে যাক। আমিও তাকে প্রতিদিন মারতে মারতে বিরক্ত হয়ে গিয়েছি। মাঝে মাঝে ইচ্ছে করে একেবারেই তার গলা টিপে শেষ করে ফেলি। মেয়েটা এখানে থাকলে আমরা শান্তিতে থাকতে পারবো না। তাছাড়া সে এখানে থাকলে তার বিয়ে দিতে গিয়ে আমাদের অনেক টাকাও খরচ হয়ে যাবে। দুই মা এবং মেয়ে পারুলের থেকে অনেক বেশি হিংসে করত। পারুল দেখতে অনেক সুন্দর ছিল এবং এত গরিব বাড়িতে জন্ম নেওয়ার পরেও তাকে দেখে কোনো রাজকন্যার মতো মনে হতো। যে কেউই পারুলকে একবার দেখতো সে কখনোই তার চেহারা ভুলতে পারত না। একদিন তাদের বাড়িতে আমার পিতলের বাসন খুঁজে পাওয়া যাচ্ছে না, তাছাড়া টাকাও যতগুলো রেখেছিলাম তার থেকে কমে গেছে। নিশ্চয়ই সেই পারুলই চুরি করছে। আজ আমি তাকে আর ছাড়বো না, একবার বাড়ি ফিরলেই তাকে বোঝাবো। কিছু সময় পর পারুল বাড়ি ফিরলে কমলা একটি লাঠি হাতে নিয়ে তাকে আবার মারধর শুরু করে দেয়। কমলা কিছু সময় পর্যন্ত পারুলকে মারধর করার পর সেখান থেকে চলে যায়। আজ আমার মা বেঁচে থাকলে এই দুজন মা আর মেয়ে মিলে কোনোদিন আমার উপরে অত্যাচার করতে পারতো না। পারুল যখন বসে বসে কান্নাকাটি করছিল, এমন সময় কমলা আবার তার কাছে আসে। কি রে অপয়া মেয়ে কোথাকার, বসে বসে কি ভাবছিস? যেভাবে নিজের মাকে ডাইনির মতো খেয়ে ফেলেছিস, এবার কি আমাকেও মেরে ফেলতে চাইছিস? যা তাড়াতাড়ি গিয়ে রান্না বান্নাটা কর। আমার মেয়ের খিদে পাওয়ার আগে যেন রান্না কমপ্লিট হয়ে যায়, না হলে আজ তোকে মেরে শেষ করেই ফেলবো। এরপর পারুল কান্নাকাটি করতে করতে রান্না করার জন্য চলে যায়। সকাল থেকে আমি কিচ্ছু খাইনি,
খুব জোরে খিদে পেয়ে গেছে। মা আসার আগে কিছু একটা খেয়ে নি, না হলে কাজ করতে করতে অজ্ঞান হয়ে যাব। এরপর পারুল বাসনে কিছুটা খাবার নিয়ে রান্নাঘরেই খেতে বসে পড়ে। পারুল খেতে যাচ্ছিল এমন সময় কমলা সেখানে চলে আসে এবং পারুলকে এই অবস্থায় দেখে প্রচন্ড রেগে যায়। কি রে পারুল, এটা তুই কি করছিস? মা, আমার খুব জোরে খিদে পেয়েছে। খিদে পেয়েছে তো কি হয়েছে? একটু খিদে পেলেই সবার আগে খেয়ে নিতে হবে? ভালো করে শুনে রাখ, যতক্ষণ পর্যন্ত আমার আর আমার মেয়ের খাওয়া হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তুই না খেয়েই থাকবি। এবার যা, গিয়ে আমার মেয়ের রুমটা পরিষ্কার করে তারপর তাকে খাবার দিয়ে আয়। এরপর পারুল তার মায়ের কথা মতো জুলির ঘর পরিষ্কার করে ডাইনিং রুমে তার খাবার রেখে দেয়। জুলি, জুলি, কি রে জুলি, এসে খাবারটা খেয়ে নে, অনেকক্ষণ থেকে না খেয়ে আছিস। ঠিক আছে মা, আসছি। এরপর জুলি খাওয়ার জন্য ডাইনিং রুমে চলে যায়। অপরদিকে রান্নাঘরে পারুল দুঃখী হয়ে বসেছিল। পারুলকে তার সৎমা অনেক অত্যাচার করত এবং তাকে ছোট বড় কথাও বলতো, কিন্তু এত কিছুর পরেও পারুল তার মুখের উপর কোনো কথাই বলতো না। সে সবসময় তার সৎমায়ের কথা মতোই কাজ করত। অপরদিকে পারুলের সৎ বোন জুলিও তার সঙ্গে বাড়ির চাকরের মতো ব্যবহার করত, কিন্তু পারুলের বাবা বিকাশ তাকে খুব ভালোবাসতো। পারুল শুধুমাত্র নিজের বাবার জন্যই হাসি খুশিতে থাকত। এরকমই একদিন, আজ পর্যন্ত যেই জমিতে আমি চাষবাসের কাজ করতাম সেই জমিটা এখন সরকার নিয়ে নিয়েছে, সেখানে ট্রেন লাইন হবে। এবার আমাকে অন্য কোনো কাজ খুঁজতে হবে। হ্যাঁ, তাহলে বসে আছো কেন? যাও না, গিয়ে কাজ খোঁজো। এক সপ্তাহ থেকে বসে বসে ঘরের খাবার ধ্বংস করছো। অন্যদিকে তোমার ওই অপয়া মেয়েটা বাড়ি থেকে জিনিসপত্র, টাকা পয়সা সব চুরি করে করে শেষ করে দিচ্ছে। এটা তুমি কি বলছো কমলা? পারুল কখনো চুরি করতে পারে না, সে অনেক ভালো মেয়ে। চুপ করো তুমি। তোমার মেয়ের কপাল ভালো যে আমি এখনো পর্যন্ত তাকে বাড়িতেই থাকতে দিচ্ছি, কিন্তু এরপর আর কোনোদিন সে যদি চুরি করে তাহলে আমি তাকে এই বাড়িতে আর রাখতে পারবো না। পারুলের বাবা বাইরে কাজ করতে যেতে অনেক ভয় পেত, কারণ সে জানতো সে চলে যাওয়ার পর পারুলের সৎ মা এবং সৎ বোন তার উপরে অনেক অত্যাচার করবে। তারা পারুলকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাবে এবং তাকে চোর বলে সবসময় মারধর করবে। তাছাড়া তাকে ঠিক মতো খেতেও দেবে না। এরপর বিকাশ তার মেয়ের রুমে যায়। তুই তো খুব ভালো করে জানিস পারুল, আমার কাজ বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই বাড়িতে রোজগার হওয়া বন্ধ হয়ে গেছে। এবার আমাকে তাড়াতাড়ি কাজ খোঁজার জন্য যেতে হবে। আমি চলে যাওয়ার পর তুই এখানে একা হয়ে যাবি পারুল। আমি একা কোথায় আছি বাবা? মার বোনও তো আমার সঙ্গে এখানে আছে, তাছাড়া আমার নাগ দেবতাও আছে। বাবা, তুমি এত ভয় পাও কেন? সেই মা এবং মেয়ে মিলে তোর সঙ্গে কত খারাপ ব্যবহার করে, কিন্তু এত কিছুর পরেও তুই তাদেরকে ভালোবাসিস। আমি প্রার্থনা করব যেন তোর কোনো রকম বিপদ না হয়। ঠিক আছে, এবার আমি যাই। এরপর পারুলের বাবা নিজের রুমে চলে যায়। 2 দিন পর পারুলের বাবা কাজ করার জন্য অন্য জায়গায় চলে যায়। সে মাসে একবার বাড়ি ফিরত এবং কমলার হাতে কিছু টাকা দিয়ে আবার কাজে চলে যেত। একদিন পারুল জঙ্গলে গিয়ে তার নাগ দেবতার কাছে প্রার্থনা করতে শুরু করে। হে নাগ দেবতা, আমার নিজের মা নেই, সৎ মা আছে, কিন্তু সে আমাকে মা বলে ডাকতেও দেয় না। তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমার সৎ মা কোনোদিন আমার উপর রাগ না করে। সে যেভাবে জুলিকে ভালোবাসে আমাকেও যেন একই রকম ভাবেই ভালোবাসতে শুরু করে। অপরদিকে তার বাড়িতে কমলা একটি বাক্স খুলে তার ভেতরে কিছু খোঁজাখুঁজি করছিল। আরে, আমার বাক্স থেকে রূপোর গামলাটা পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে পারুল আবার চুরি করেছে। জানি না সে আর কতদিন এভাবে চুরি করতে থাকবে। মা, পারুল ধীরে ধীরে সবকিছু চুরি করে নিচ্ছে, এবার তার একটা ব্যবস্থা করতেই হবে। আজ আমি তাকে মেরে মেরে বাড়ি থেকে বার করে দেব। তুই দাঁড়া। পারুল, পারুল, এই পারুল। হ্যাঁ মা, কি হয়েছে? তুমি আমাকে ডাকছো? এত কিছু করার পর এবার অজানা হবার নাটক করছিস? তোর এত সাহস হয়ে গেল যে তুই আমার বাক্স থেকে রূপোর গামলা চুরি করে নিয়েছিস? এটা তুমি কি বলছো মা? আমি তো আজ পর্যন্ত কোনোদিন রূপোর গামলা দেখিইনি, আমি তার ব্যাপারে কিছু জানিও না। তুই রূপোর গামলা দেখিসনি? কাল বাড়ি থেকে চুরি করে নিয়েছিস আর এখন ড্রামা করছিস? মা, এই নাও, এই লাঠিটা নাও। এবার পারুলকে ভালো করে বুঝিয়ে দাও আমাদের বাড়ি থেকে চুরি করলে কিরকম শাস্তি পেতে হয়।
মা প্লিজ আমাকে মেরো না, আমি চুরি করিনি, আমার কথায় বিশ্বাস করো মা, আমি সত্যি কথা বলছি। পারুল বারবার বলার পরেও কমলা তার কথায় বিশ্বাস করে না এবং লাঠি নিয়ে তাকে অনেক মারধর করে। মা আমাকে আর মেরো না মা, আমি মরে যাব, আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, আমি তোকে ছেড়ে দিচ্ছি, এবার যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আর কোনোদিনও যদি তোকে এখানে দেখেছি তাহলে কিন্তু প্রাণে মেরে ফেলবো। আমাকে এখান থেকে চলে যেতে বলো না মা, আমি কোথায় যাব? যেখানে ইচ্ছে হয় চলে যা, চাইলে কোথাও গিয়ে আত্মহত্যা করে নিতে পারিস, কিন্তু এখানে তোকে আর এক মুহূর্ত থাকতে দেব না। আর একটা কথা শোন, যেদিন তুই বেশি বেশি সোনার উপর টাকা নিয়ে আসবি সেদিন আমি তোকে বাড়িতে থাকতে দেব। এবার বেরিয়ে যা এখান থেকে। এবারে মহারানীর মতো এখানে দাঁড়িয়ে আছো কেন? মা কি বলছে তোমার কানে যাচ্ছে না? চুপচাপ বেরিয়ে যাও এখান থেকে। এরপর পারুল কাঁদতে কাঁদতে তার রুমে গিয়ে নাগ দেবতার কাছে প্রার্থনা করে। নাগ দেবতা, আমার মা আর বোন আমার বাড়ি থেকেই আমাকে বার করে দিচ্ছে, এবার আমি এখান থেকে চলে যাব, হয়তো আর কোনোদিনও বাবার সঙ্গে দেখা করতে পারবো না, তুমি আমার বাবার রক্ষা করো। এরপর পারুল কান্নাকাটি করতে করতে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। এবার সে কোথায় যাবে, কিভাবে দিন কাটাবে, কে তার সাহায্য করবে? পারুল হাঁটতে হাঁটতে একটি জঙ্গলের রাস্তার ভেতরে ঢুকে পড়ে। এত ঘন জঙ্গল, এটা দেখে আমার অনেক ভয় করছে, কিন্তু অন্য জায়গায় যেতে গেলে এই জঙ্গলের রাস্তা পার করতেই হবে, কপালে যা আছে দেখা যাবে, আমি বরং হাঁটতে থাকি। পারুল নিজের মনে সাহস সঞ্চয় করে জঙ্গলের রাস্তা থেকে হাঁটতে থাকে। কিছু দূর যেতেই পারুল অনেক ক্লান্ত হয়ে পড়ে এবং একটি গাছের নিচে রাখা পাথরের উপরে গিয়ে বসে পড়ে। উফ, আমি আর হাঁটতে পারছি না, কিছু সময় এখানে বসে রেস্ট নিয়ে নি, তারপর যাব। পারুল বসে বিশ্রাম করছিল, এমন সময় সে একটি বয়স্ক মহিলার আওয়াজ শুনতে পায়। আরে, কেউ আছে এখানে? আমাকে একটু জল দাও, জলের অভাবে আমি মরে যাব, এখানে কি কেউ আছে? মনে হচ্ছে কোনো বয়স্ক মহিলা বিপদে পড়েছে, আমাকে তার সাহায্য করা দরকার, বেচারি জলের জন্য মিনতি করছে। এরপর পারুল সেই বয়স্ক মহিলার কাছে যায়। আপনি জল খাবেন? কিন্তু বুড়িমা, আমি তো জানি না এখানে কোথায় জল পাওয়া যায়। এখান থেকে সোজা রাস্তা ধরে কিছু দূরে চলে যা, কিছু দূর যাওয়ার পর তুই একটা ঝর্ণা দেখতে পাবি, সেখান থেকে আমার জন্য জল নিয়ে আয়। এরপর পারুল সেই বয়স্ক মহিলার কথা মতো জল আনার জন্য চলে যায়। অপরদিকে পারুলের বাড়িতে। এবার খুব ভালো হবে, পারুলকে জঙ্গলের রাস্তা থেকে যেতে হবে, আর সেখান থেকে যাওয়া অনেক ভয়ঙ্কর ব্যাপার। আমি নিশ্চিত যে পারুল আর বেঁচে ফিরতে পারবে না। মা, যদি পারুল কোনোভাবে জঙ্গলের রাস্তা পার করে ফেলে? তাতে কি হয়েছে? সে জঙ্গল পার করে যে জায়গায় যাবে সেখানকার জমিদার আমাদের এখানকার মানুষদেরকে বন্দি করে ফেলে। সে যদি তাদের গ্রাম পর্যন্ত পৌঁছে যায় তাহলে তাকে সারা জীবন জমিদারের বন্দি হয়ে থাকতে হবে। মা, সেখানকার জমিদার আমাদের এলাকার মানুষদেরকে আটকে রাখে কেন? সে অনেক পুরানো কথা, সবাই বলে আমাদের এই গ্রামের লোকেরা সেই জমিদারদের বাড়িতে ঢুকে বেশি বেশি সোনা রূপা আর টাকা চুরি করে নিয়েছিল। তারা জমিদারদের সমস্ত সম্পত্তি খালি করে দিয়েছিল। তারপর থেকেই জমিদারদের এলাকায় আমাদের গ্রামের কেউ পৌঁছে গেলে সে সঙ্গে সঙ্গেই তাদেরকে বন্দি করে নেয়। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। পারুলের সৎমা এবং বোন নিজেদের মধ্যে কথা বলছিল। অপরদিকে সন্ধ্যার দিকে পারুল বুড়িমায়ের কথা মতো জঙ্গলের আরো গভীরে ঢুকে পড়ে। বুড়িমা তো বলেছিল এখানে জলের ঝর্ণা থাকবে, এখানে তো কোনো ঝর্ণা নেই। তাছাড়া আমি জঙ্গলের রাস্তা থেকে অনেকটা ভেতরে চলে এসেছি, কিছু সময়ের মধ্যে অন্ধকারও হয়ে যাবে, এবার আমি কি করব? পারুল অনেক খোঁজ করতে থাকে, কিন্তু আশেপাশে কোনো জলের জায়গা দেখতে পায় না। কিছু সময়ের মধ্যেই রাত হতে চলেছিল। এসব ভেবে পারুল অনেক ভয় পেয়ে যায়। এরপর পারুল সামনের একটি বট গাছের তলায় গিয়ে বসে পড়ে। দেখতে দেখতে অন্ধকার নেমে আসে এবং হঠাৎ করে নানা রকম আওয়াজ হতে শুরু করে। পারুল প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু চুপচাপ গাছের নিচেই বসে থাকে। সেই ভুতুড়ে আওয়াজ ধীরে ধীরে পারুলের কাছে আসতে শুরু করে। এরপর পারুল দেখতে পায় যে এই বুড়ি মহিলার জন্য সে জল আনতে এসেছিল, সেই বুড়ি মহিলাটি বাতাসে ভাসতে ভাসতে তার কাছে আসছে।
আরে বুড়িমা, আপনি এরকম ভয়ানক আওয়াজ তুই এখনো বুঝতে পারিসনি যে আমি কে? এই জঙ্গলের মধ্যে কোনো মানুষ চলে এলে সে আর বেঁচে ফিরতে পারে না, কারণ আমি তাকে খেয়ে শেষ করে ফেলি। সেই বুড়ি এসব কথা বলতে বলতে হঠাৎ করে ভূতের মতো দেখতে হয়ে যায়। পারুল তাকে দেখে বুঝতে পেরে যায় সেই বুড়িটি আর অন্য কেউ নয়, বরং মানুষ খেকো শাকচুন্নি। পারুল তার গ্রামে অনেকবার এই শাকচুন্নির ব্যাপারে নানা রকম গল্প শুনেছিল। এরপর ভয়ে পারুল অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে দেখে জঙ্গলের ভেতরের একটি ভাঙা ঘরে সে বাঁধা অবস্থায় রয়েছে। আমি কোথায়? আমাকে এভাবে বেঁধে রাখা হয়েছে কেন? এই তো তোর জ্ঞান ফিরেছে দেখছি। কাল অমাবস্যার রাত। কাল যদি আমি তোকে রান্না করে খাই, তাহলে আমার শক্তি আরো বেশি বেড়ে যাবে। হে। পরের দিন শাকচুন্নি পারুলকে খেয়ে ফেলবে। এটা জানার পর ভয়ে পারুল কাঁপতে শুরু করে দেয় এবং আবার সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে পারুলের জ্ঞান ফেরে এবং সে নিজেকে বাঁধন থেকে মুক্ত করে নেয়। এরপর পারুল সেই ঘর থেকে বেরোনোর অনেক চেষ্টা করে, কিন্তু ঘর থেকে বাইরে যাওয়ার কোনো রাস্তাই সে খুঁজে পায় না। এই ঘরটি আকারে ছোট থাকলেও এর কোনো দরজা নেই। এই তো, এখানে একটা ছোট মতো জানালা রয়েছে। সেই শাকচুন্নি এখান থেকে উড়ে উড়ে যাওয়া আসা করে মনে হয়। তাছাড়া এই বাড়িটি গাছের উপর বানানো হয়েছে। এবার আমি এখান থেকে কিভাবে বাইরে যাব? এরপর পারুল সারাদিন সেই ঘরের ভেতরেই বসে থাকে। সন্ধ্যাবেলায় শাকচুন্নি সেই জানালা থেকে ঘরের ভেতরে আসে। আজ অমাবস্যার রাত। আমি তোকে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে খাবো। তোকে খাওয়ার সঙ্গে সঙ্গেই আমার শক্তি অনেক বেড়ে যাবে। আমাকে মেরো না। যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখো, তাহলে আমি তোমার অনেক উপকার করতে পারবো। তুই আমার উপকার করবি? না, সেটা কখনোই হবে না। তোকে আমি খাবার জন্যই ধরেছি। এবার নাটক না করে তাড়াতাড়ি আমার সঙ্গে চল, না হলে আমি প্রচন্ড রেগে যাব। এরপর সেই শাকচুন্নি পারুলকে নিয়ে একটি উঁচু পাহাড়ে যায়, যার নিচে থেকে নদী বয়ে যাচ্ছিল। সেই পাহাড় এতটাই উঁচু ছিল যে সেখান থেকে কেউ নিচে ঝাঁপ দিলে তার বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। এরপর সেই শাকচুন্নি ধীরে ধীরে পারুলের দিকে এগিয়ে আসতে থাকে। শাকচুন্নি অনেক কাছাকাছি চলে এলে পারুল সেই পাহাড় থেকে নিচে ঝাঁপ দিয়ে দেয়। পারুল লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে শাকচুন্নি প্রচন্ড জোরে চেঁচিয়ে ওঠে। পারুল নদীতে পড়ে স্রোতের সঙ্গে ভাসতে থাকে। ভাসতে ভাসতে পারুল অজ্ঞান হয়ে যায় এবং সেখান থেকে অনেক দূরে একটি নদীর পাড়ে গিয়ে পৌঁছায়। পারুল নদীর পাড়ে অজ্ঞান হয়ে পড়েছিল। এমন সময় দুজন পুরুষ ডাকাত এবং একজন মহিলা ডাকাত ঘোড়ায় চেপে সেখান থেকে যাওয়ার সময় তাকে দেখে ফেলে। আরে, এটা কি দেখছি? একজন মেয়ে এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। এই এলাকার মধ্যে মেয়ে কোথা থেকে এলো? আরে পদ্মা, মেয়েটা যেখান থেকে আসুক না কেন, চলো মেয়েটাকে এখান থেকে নিয়ে যাই। এরপর সেই দিন ডাকাত পারুলকে তুলে নিয়ে তাদের জায়গায় চলে যায়। তারা পারুলকে একটি গাছের সঙ্গে বেঁধে দেয়। অপরদিকে কমলার বাড়িতে। ওরে বাবারে, এত কাজ করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার হাত পা সব খারাপ হয়ে গেছে, ভালো করে হাঁটতেও পারছি না। আরে মা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, পারুলকে বাড়ি থেকে বার করে দিলে সব কাজ তোমাকেই করতে হবে। তারপরেও তুমি তাকে বার করে দিলে। তুই চুপ কর তো, তুই তো নিজেই তাকে সহ্য করতে পারতিস না। তোর জন্যই তো আমি পারুলকে বাড়ি থেকে বার করলাম। আচ্ছা, এখন ওসব কথা ছাড়, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। কাজ তো যেমন করেই হোক আমরা করে নেব, কিন্তু পারুলকে বাড়ি থেকে বার করা অনেক প্রয়োজন ছিল। আচ্ছা, একটা কথা বলো মা, পারুল কি এখনো বেঁচে থাকতে পারে? যদি সে সেই ডাইনি বুড়ির হাত থেকে বেঁচে যায়, তাহলে ওই ডাকাতের হাত থেকে বেঁচে পালাতে পারবে না। পাহাড়ের উল্টো দিকে অনেক ভয়ঙ্কর ডাকাত থাকে শুনেছি, তারা বাঘের থেকে কম নয়। কমলা তার মেয়ের সঙ্গে এসব কথা বলতে থাকে। অপরদিকে ডাকাতের আড্ডায় তিন ডাকাত ধূমপান করতে করতে একে অপরের সঙ্গে কথা বলতে থাকে। শোনো পদ্মা, দুদিন হয়ে গেল আমরা কিছু খাইনি। শিকার করার জন্য একটাও জন্তু জানোয়ার পেলাম না। এবার তো এত সুন্দর একটা মেয়ে হাতে পেয়েছি। আরে আমিও সেই কথাই ভাবছি কালু, এই মেয়েটা সুস্বাদু খাবার হয়ে আমাদের সামনে এসেছে। ঠিক আছে, তাহলে আজ সন্ধ্যেবেলা মেয়েটাকে ভালো করে পুড়িয়ে রান্না করব। এছাড়া আমাদের কাছে যথেষ্ট মদ আছে, খুব মজা করে খাওয়া যাবে। খুব ভালো আইডিয়া। ডাকাতেরা নিজেদের মধ্যে কথা বলছিল।
এমন সময় পারুলের জ্ঞান ফিরে আসে। পারুল তাদের সমস্ত কথা শুনে ফেলে এবং প্রচন্ড ভয় পেয়ে যায়। তাহলে কি এরা আমাকে খেয়ে ফেলবে? আমি কাদের পাল্লায় পড়ে গেলাম? পারুলের জ্ঞান ফিরে আসায় ডাকাতেরা তার বাঁধন খুলে দেয়, কিন্তু পারুলের গায়ে এতটা শক্তি ছিল না যে সে পালানোর চেষ্টা করবে। তাই পারুল সেখানেই বসে পড়ে। আপনারা আমাকে কেন মারবেন? আমাকে বেঁচে থাকতে দিন, আমি আপনার অনেক সাহায্য করতে পারবো। তুই আমাদের কি সাহায্য করবি? তুই কোনো কাজের নয়। আমি আপনাদের সব কথা শুনে ফেলেছি, তাই আমি জানি আমি আপনাদের সাহায্য করতে পারবো। আমরা এখানে ধন সম্পদ খোঁজ করার জন্য এসেছি। এটা বাচ্চাদের খেলনা নয় যে তুই আমাদের সঙ্গে খেলতে চাস। আমি ধন সম্পদ খুঁজতে আপনাদের সাহায্য করতে পারবো। আপনারা যদি আমাকে মেরে খেয়ে ফেলেন তাহলে আপনারা কোনোদিনও সম্পদের ভান্ডার খুঁজেই পাবেন না। নিজেকে বাঁচানোর জন্য তুই অনেক মিথ্যে কথা বলছিস, কিন্তু আমাদের সামনে তোর কোনো নাটকই চলবে না। তুমি কি ভালোভাবে আমার চেহারার দিকে দেখছো না? তুমি কি আমাকে দেখে কোনো সাধারণ মেয়ে ভাবছো? আমি রাজার প্রতাপ সিংহের একমাত্র মেয়ে। জঙ্গলে ঘুরতে এসেছিলাম আর খেলাধুলা করতে করতে পাহাড় থেকে জলে পড়ে গিয়ে এখানে চলে এসেছি। কি তুই কি সত্যি সত্যি রাজা প্রতাপ সিংহের মেয়ে? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। আমাদের সেনাবাহিনী আমাকে খুঁজতে খুঁজতে কিছু সময়ের মধ্যেই এখানে চলে আসবে। তারা যদি দেখে তোমরা আমাকে মেরে ফেলেছো তাহলে তোমাদের জন্য ভালো হবে না। আমার বাবা তোমাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেবেন। হ্যাঁ রে পদ্মা, মেয়েটা ঠিক বলছে। আমিও শুনেছি রাজা প্রতাপ সিংহ অনেক শক্তিশালী। আমাদেরকে মেরে ফেলা তার জন্য খুবই সাধারণ ব্যাপার হবে। শোন মেয়ে, আমরা যেই সম্পদের ভান্ডার খোঁজার চেষ্টা করছি সেটা এখানের আশেপাশেরই কোনো গুহাতে রয়েছে, কিন্তু আমরা সেই গুহা খুঁজে পাচ্ছি না। তুই যদি সত্যিকারের কোনো রাজকন্যা হয়ে থাকিস তাহলে তুই নিশ্চয়ই কঠিন ধাঁধাগুলো বুঝতে পারবি। হ্যাঁ, আমি সবকিছু পারি। আমাকে ম্যাপ দেখাও, আমি তোমাদেরকে সেখানে নিয়ে যাব। পারুলের কথা শোনার সঙ্গে সঙ্গে কালু ডাকাত তার হাতে একটি ম্যাপ দিয়ে দেয়। ম্যাপ দেখার সঙ্গে সঙ্গে পারুল অবাক হয়ে যায়। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করতে ভুলবে না। গল্পের পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে দাও।